দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে 2 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে টক শো এই সময়। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। প্রথম চোরটা পাইলাম যখন ওই নাই আমার মুখের উপর জানলাটা ঠাস করে বন্ধ করে দিল, আর পরের চোরটা পাইলাম কখন জানোস, ওর বাপে যখন আমার চোর করে দৌড়ে নিয়ে দিল। এই খেলাটা কি 3 জন মিলেই হয়ে যায়? না, কৃপণের বাড়িতে চোর ঢুকছে। তুমি কি করতে চাও সেটা পরিষ্কার করে বলো। তককে থাকো মাপা। কি লিখতাছেন? প্রেমপত্র নাকি আমার লাইগা? চরম পত্র লাগতেছি, তোর হাতে কি আমার স্যালারি লইছিস? আমার ছেলেটা এই সুইসাইডের মতন এমন হালকা জিনিস কি করতে করতে যাইবো। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা করাটাই ভুল। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী বাবু সরকার। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। এই যে আপনার সাথে কথা বলছি এবং সকল মানুষদের সাথে ভালোবাসা বিনিময়, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। একদমই তাই। আসলে সঙ্গীত যে অঙ্গনটা নিয়ে আসলে আপনি এত দীর্ঘ সময় ধরে কাজ করছেন, সেই বিষয়টা তো তখনই সার্থক হয় যখন শ্রোতা দর্শকদের এত এত ভালোবাসা আপনারা পেয়ে থাকেন। তাদের ভালোবাসা ছাড়া আমাদের একদম মূল্যহীন জীবন। কাজ কেমন চলছে এখন? আমি খুবই নিজের মতো করে বেছে বেছে কাজ করি। সেই ক্ষেত্রে আমি সকল সময় ব্যস্ত থাকি, কিন্তু আমি আমার মতো করে কাজ করতে ভালোবাসি। সেই জন্য গান নিয়ে আমার বেড়ে ওঠা, গান নিয়ে আমার বসবাস, গান নিয়ে আমার চলা। এই যে বলছেন নিজের মতন করে আসলে কাজ করতে চাচ্ছি এখন এই সময়টাতে, বা বেছে বেছে কাজ করছি, এই বাছাই প্রক্রিয়াটা আসলে কেমন থাকে? বাছাই প্রক্রিয়া প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার একটা জায়গা আছে। ডেফিনেটলি প্রত্যেকটা মানুষই মনে করে যে আমার এই রংটা ভালো লাগে, এই সুরটা ভালো লাগে, নিজের রুচিবোধের সাথে যায়। রুচিবোধের সাথে আমার বেড়ে ওঠা সঙ্গীতের সাথে, আমার পরিবার সঙ্গীতের মানুষ, সবাই প্রায় সঙ্গীতের সাথে যুক্ত। সেই জন্য আমার বেড়ে ওঠার সাথে যে রংগুলো মিলেছে, সুরের রংগুলো যেগুলো মিলেছে, সেই রংগুলোর সাথে আমাকে মেলাতে চাই সবসময়, তার বাইরে না। যেহেতু দীর্ঘ সময় ধরে আসলে সঙ্গীত অঙ্গনে কাজ করছেন, সুতরাং সঙ্গীত অঙ্গনের অনেক রকম চড়াই উতরাই যেমন দেখেছেন, আবার আদল তো অনেকটা বদলেছে গানের। হ্যাঁ, অনেক বদলেছে। দেখুন, আমাদের প্রথম ক্যাসেট বের হয়, যখন ক্যাসেট ছিল 90-এর দশকে, আমাদের প্রথম তখন ক্যাসেট বের হয়। প্রথম ক্যাসেট হচ্ছে মিল্টন খন্দকার, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, আমাদের একই শহরে বেড়ে ওঠা, তার কথা এবং সুরে আমার প্রথম ক্যাসেট তৈরি হয়। তারপরে তো আমরা, এটা কত সালের কথা? এইটা 98-89 এরকম টাইমে হবে হয়তোবা। তারপরে তো আমরা সিডি যুগে আসলাম। এখন তো আমরা সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, মোবাইলে সব কিছু দেখা যায়, সব কিছু দেখছি, দেখলাম, দেখব। আমি একটু জানতে চাইবো, এই যে আপনি বললেন না যে ক্যাসেট মানে অডিও প্লেয়ার, অডিও ক্যাসেট থেকে সিডি আসলো এবং সিডি থেকে তারপর সেটা ইউটিউব বেসড হয়ে গেল, পুরোটাই আমরা ডিজিটালাইজড হয়ে গেলাম। মধ্যবর্তী একটা সময় ছিল যে সময়টাতে আসলে ক্যাসেট বন্ধ হয়ে যাচ্ছে, অ্যালবামের যুগটা শেষ হয়ে যাচ্ছে, ইউটিউবটা শুরু হচ্ছে। এই মধ্যবর্তী সময়টা কি খুব চ্যালেঞ্জিং ছিল? খুবই চ্যালেঞ্জিং। এবং তখন যেমন একটা মানুষ ক্যাসেট ঈদে বেরোলো, পুজোতে বেরোলো, বা বৈশাখে বেরোলো, তখন মানুষ ক্যাসেট কিনতে যেত। এখন কিন্তু মানুষ খুব অস্থির। মানে এই যে এখন, মানে যে সময়ের কথা আপনি বলছেন, সেই সময় থেকে সময় অস্থির। মানে হাতের কাছে অনেক কিছু সহজে যখন পেয়ে যায়, তখন আপনার কোনোটা খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, কিন্তু আমরা যখন চুরি করে খেয়েছি যে পাচ্ছি না,
তখন কিন্তু আনন্দ নিয়ে খাওয়া মানে যায়, ক্ষুধাটা যখন ক্ষুধা থাকে, হ্যাঁ। সেই জন্যে ক্ষুধাটা আসলে চরম মাত্রাতে না হওয়ার আগেই সব পেয়ে যাচ্ছে। সেই জন্যে আমার ধারণা যে সঙ্গীতের একটা জায়গাতে ক্ষতি হয়েছে, আবার লাভ হয়েছে এমন যে সহজেই অনেক শ্রোতা নিজেদের গান শুনতে সুবিধা অসুবিধা সব দিকই পৌঁছানোটা আছে। সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে, কিন্তু ভালোবাসাটা গাঢ় হয়নি। হ্যাঁ হ্যাঁ। সেটা আমার মনে হয়েছে যে আমরা একটি গান শোনার জন্যই তপন চৌধুরীর ক্যাসেট বেরোলো, একটি ক্যাসেট মনির খান মনির আমাদের খুবই কাছের বন্ধু, আমরা একসাথেই কাজ করি। তো এইগুলো যখন দেখি যে আমরা মান্নাদের একটা গান, হেমন্তের একটা গান বা সুবীর নন্দীর একটা গান শোনার জন্য আমরা পাগল হয়ে থাকতাম, সেই পাগলামিটা কম সম্ভবত, এখন অস্থিরতা বেশি। নিশ্চয়ই সব কিছুর ভালো মন্দ দিক আছে, আমি এটাকেও ভালো দেখবো যে সহজে অনেক মানুষ অনেক গান শুনতে পাচ্ছে, সেটাকে পজিটিভ বলবো। লোকসঙ্গীতটা কেন মানে এত বেশি অন্তরের কাছাকাছি লোকসঙ্গীত যাবার কারণটা? আমি আধুনিক লোকসঙ্গীত সবটাই গাই, আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখে বেড়ে উঠেছি। আমাদের পরিবারের মানুষদের লোকসঙ্গীতের প্রতি একটা দুর্বলতা অনেক বেশি ছিল। আমার কুষ্টিয়া শহরে, কুষ্টিয়া গ্রামে, ইসলামপুর গ্রামে আমার বেড়ে ওঠা, তারপর লালন সাজির আখড়া বাড়িতেও আমার খানিকটা সময় কেটেছে আমি শহরে যখন বেড়ে উঠি। তো সেই জায়গাতে আমাদের পরিবারে আমার বড় ভাই মিন্টু মকলেস, আমার বড় ভাই শফি মণ্ডল, আমার মামা সরকার আমিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, এই সকল মানুষরা রেডিও টেলিভিশনে লোকসঙ্গীতের সাথে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত। আমার নানা 60-এর দশকে বা 50 দশকের শেষের দিকে থেকে রেডিওর সাথে যুক্ত লোকসঙ্গীতকে। তারপরে কুষ্টিয়া ভূমিটা লোকসঙ্গীতের খানিকটা আবাসভূমি, এমন ভাবনা আমাদের ভেতরে গাঢ় হয়ে আছে। সেই জায়গা থেকে লোকসঙ্গীতের প্রতি দুর্বলতা, নদী অঞ্চলের মানুষ, গড়াই এবং পদ্মা নদীর পাড়ের মানুষ, লালন সাহেজির এলাকার মানুষ, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যেই লোকসঙ্গীতের প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি। মানে এটা হয়তো অবচেতন ভাবেই চলে এসেছে। অবচেতনভাবে চলে এসছে, এটা একটা কারণ। আর আমরা যখন দেশের বাইরে গান গাইতে যাই তখন আমাদের শেকড়ের গান গাইতে হয়। শেকড়ের গান ছাড়া অন্য গানের মানুষের সংস্কৃতির গান, নিজের সংস্কৃতির গান, সেই নিজের সংস্কৃতি হলে পর্যন্ত আমাদের লোকসঙ্গীতের কাছে ফেরত যেতে হয়। লালন, হাছন, রাধারমন সমস্ত জায়গায়, পঞ্চকবির সমস্ত জায়গাতে আমাদের ফিরে যেতে হয়। আপনি তো সঙ্গীত পরিচালনাতেও আসলে কাজ করছেন, সেই অঙ্গনটা নিয়েও কাজ করা হচ্ছে, সেটা কিভাবে করছেন? এটা আমি বেতার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর সঙ্গীত পরিচালক বহু আগে থেকেই। মানে সৃষ্টির একটা আনন্দ আছে, গাওয়ার এক ধরনের আনন্দ, সৃষ্টির এক ধরনের আনন্দ। আমি সৃষ্টির আনন্দ খানিকটা পেতে চাই, সেই জন্য আমি অনেক আগে থেকেই মাঝে মাঝে আমার সৃষ্টির আনন্দ খুঁজি আমার সুরের ভেতরে। সেটা কি নতুন শিল্পীদের সাথে নিশ্চয়ই কাজ করা নতুন হচ্ছে? পুরাতন সব শিল্পীর সাথে কাজ করছি। আচ্ছা, সেটা শুধুমাত্র কি মৌলিক গানের ক্ষেত্রে নাকি চলচ্চিত্র কিংবা চলচ্চিত্র নাটক? করেছি, এখন চলচ্চিত্র তো একটু অন্যরকম সময় চলছে, কিন্তু আমি অনেক নাটকে কাজ করেছি, মঞ্চ নাটকেও কাজ করেছি অনেক বেশি। বাহ। আমার খুবই সৌভাগ্য হয়েছে এক সময় মঞ্চের অনেকগুলো নাটকে কাজ করার, এবং কলকাতার পদ্মশ্রী শ্রী বাদল সরকার, যিনি থার্ড থিয়েটারের জনক বলা হয়, ওনার সাথে অনেকগুলো নাটকে কাজ করেছি, এবং ওনার বেশ কিছু বিখ্যাত নাটকে ওনার সাথে মঞ্চে আমি কাজ করেছি। মানে এটা তো একেবারে আলাদা একটা জোন, একদম যে আলাদা মঞ্চ zone, নাটক একদম একেবারে। লাইভ মিউজিক প্লে Live, করা, একবারে। এটা আসলে কিভাবে এটা প্ল্যান আসলে কি করতেন? প্রবল ভালোবাসা না থাকলে কোনোভাবেই মঞ্চের এই একদম সকল dedication কাজগুলো থাকতে হয়, core dedication। একদম সম্ভব না। তখন গান গাওয়ার ক্ষেত্রে আমরা 5 মিনিট একটা গান গেয়ে দিয়ে চলে আসি, হ্যাঁ। কিন্তু ওখানকার স্ক্রিপ্ট তৈরি করা, ভাবনা তৈরি করা, ওই সংলাপের সাথে নিজের অবস্থানকে প্রকাশ করা, সমস্ত কিছু। মিউজিকটাও একটা ক্যারেক্টার মঞ্চ মিউজিকটা নাটকে। অনেক বড় ক্যারেক্টার, অনেক বড় ক্যারেক্টার। তখন মিউজিকের ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সংলাপ বলা চেঞ্জ হয়ে যাবে, ওখানকার পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এই জায়গাটা আমার খুবই ভালো লাগার জায়গা, কিন্তু অনেক সময় দিতে হয়, এখন খুব একটা পেরে উঠি না। এবং আর্থিক আসলে যেই লেনাদেনার ব্যাপারটা থাকে, সেটাও হয়তো জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট না। সেটা অনেক বড় একটা ব্যাপার, সেটা অনেক বড় ব্যাপার। সেই জন্যই তো নাটকের যারা মঞ্চে কাজ করেন, আমার ওয়াইফও নাটকে কাজ করেন, মঞ্চেই কাজ করেন, কিন্তু তারা যখন কাজ করে আমি দেখি কাছে থেকে, তার কারণ প্রচণ্ড নিবেদন না থাকলে সেটা সম্ভব না। হয়তোবা সেখানে নাটক শেখার জন্য মঞ্চ অনেক বড় একটা জায়গা, কিন্তু অর্থনৈতিক জায়গাতে বেশ কষ্টের আমাদের মানুষ দেশে স্বাবলম্বী হতে পারে না। আপনার
ভয়েসটা অনেক দরাজ একটা কণ্ঠ, মানে কথা বলতে গেলে মনে হয় যেন একজন আপনি আবৃত্তি শিল্পী। এই যে এই ব্যাপারটা রপ্ত করা, মানে যে কোনো সঙ্গীত শিল্পী আসলে গানের মধ্য দিয়ে তার গল্প বলছে, কিন্তু আপনার এই যে এত সুন্দর করে বাচনভঙ্গি, এটা কিভাবে রপ্ত করলেন আপনি? আমি কুষ্টিয়ার মানুষ হিসেবে আমার একটি বাড়তি পাওয়া যে কুষ্টিয়ার মানুষের একটু উচ্চারণ একটু শুদ্ধ, ভালো। হ্যাঁ। আর তার বাইরে আমি আবৃত্তির সাথেও অনেকবার কাজ করেছি। আর আমার সব সময় চাওয়া থাকে গানটা যেন সঠিক উচ্চারণে হয়। এই সঠিক উচ্চারণে করবার ক্ষেত্রে আমার উচ্চারণ শেখা, আমার পড়াশোনা করা, আমার উচ্চারণ নিয়ে কাজ করা, এগুলোর সাথে আমি নিবেদন করছি অনেক আগে থেকে নিজেকে। সেই জন্যেই আমি চেষ্টা করি আমার মতো করে যেন আমার ভয়েসটা, আমার উচ্চারণ ভঙ্গিটা যেন একটু আমার মতো হয়। কবিতা এবং গানের সম্মেলনে অনুষ্ঠান তো নিশ্চয়ই করা হয়েছে। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য হয়েছে। নাট্যশালাতে বেশ কয়টা অনুষ্ঠান আমি কবিতার, একক কবিতার, বৃন্ত কবিতার আমি যুগলবন্দি। বড় স্ক্রিপ্ট আমি আমার ইয়েতে সেটা কি আপনার নিজের গানের সাথেই? এখানে শুধুই গান গাওয়া না, এখানে যন্ত্রসঙ্গীত প্রয়োগও একটা ব্যাপার থাকে। মানে নিজের গান গাওয়া এবং যন্ত্রসঙ্গীত প্রয়োগ, যেমন কোনো কোনো গানে দেখা যাচ্ছে সেখানে একটা রাগ সঙ্গীতের আলাপ ব্যবহার করা হচ্ছে, তখন হচ্ছে কণ্ঠসঙ্গীত দিয়ে করা হচ্ছে। আর যখন সেখানে এটি সেতার, সরোদ বা অন্য কিছু ইউজ করা হচ্ছে, তখন যন্ত্রসঙ্গীতের ব্যবহার হচ্ছে। সময়ের সাথে সাথে যন্ত্রানুষঙ্গ ব্যবহারের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আমরা দেখি। এখন আসলে যে ধরনের যন্ত্রগুলো ব্যবহার করা হয়, আপনি নিজে যখন একজন সঙ্গীত পরিচালক, যখন আপনি প্ল্যান করছেন যে কি কি যন্ত্র এখানে বাজবে, কি কি প্রায়োরিটি পায়? আসলে আমাদের এখন যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট যেগুলোকে বলি, সেতার, সরোদ, ভায়োলিন, বাঁশি যেগুলোকে বলি, সেগুলোর যন্ত্রশিল্পী, প্রথম মানে যন্ত্রশিল্পীর সংখ্যা খুবই কম। সেজন্য আমরা ইলেকট্রিক যন্ত্রের নির্ভরশীল হয়ে পড়ছি, যেটা খুব বেশি ভালো কাজ সেটা মনে হয় না। কিন্তু আমার খুবই আগ্রহের জায়গা যে অ্যাকোস্টিক যন্ত্র, যেটা আমাকে টাচ করে খুব বেশি, সেতার, সরোদ, বাঁশি, এইগুলো যদি একটি গানে, যেমন যে গানটি আমি গাইলাম, এই গানটিতে যদি সেতার বা বাঁশির যদি বা ভায়োলিনের যদি প্রয়োগ না থাকে, সেই গানটি আমাকে ছুঁয়ে যাবে এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে আমার খুবই চেষ্টা থাকে, কিন্তু খুবই কস্টলি অ্যাকোস্টিক যন্ত্র, সেই জন্য অনেকে অ্যাভয়েড করা হয় যে একটা কিবোর্ড দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু সেটা খুব বেশি স্থায়িত্ব পাওয়ার মতো গান তৈরি হয় বলে আমি মনে করি না। অবশ্যই একটি গানের ক্ষেত্রে অ্যাকোস্টিক যন্ত্র যেগুলো আমাদেরকে ছোঁয়া দেয়, যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, দীর্ঘমেয়াদী করে তোলে গানকে, সেই জায়গাগুলো খুবই দরকার এবং যন্ত্রশিল্পী তৈরি হচ্ছে এবং আরও বেশি হওয়া উচিত। আমার ছেলেও সেতার যন্ত্র চর্চা করে। আমি দেখি তখন বাড়িতে যে একটা যন্ত্রশিল্পী তৈরি হতে গেলে কণ্ঠশিল্পীর থেকে অনেক বেশি যন্ত্রসঙ্গীত চর্চা করতে হয়, যেটা শর্টকাট কোনো রাস্তা খোলা নাই, একেবারেই নেই। সেই জন্যই অনেকে, যেমন কিবোর্ডটা কদিন বাদেই হারমোনিয়াম যারা বাজাতে পারে পাচ্ছে, সেই জায়গাতে চলে যাচ্ছে। কিন্তু সেতার, সরোদ বা বাঁশি নিবেদন না থাকলে কোনোভাবেই সম্ভব না, সেই জন্য আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু আমি খুবই আশাবাদী মানুষ, নিশ্চয়ই অনেক ছেলে মেয়ে এগিয়ে আসছে বা আসবে। এখন পর্যন্ত এতগুলো বছরে আপনার টোটাল মৌলিক গানের সংখ্যা কতগুলো হবে? সেইটা গোনা বড় মুশকিল, কিন্তু অনেক অনেক অনেক। তার কারণ আমি মানে কখনো কাজ থেকে বিরত থাকিনি। আমি খানিকটা প্রচার বিমুখ মানুষ, অনেকেই বলে। তার কারণ আমি কাজ কখনো থামাইনি। আমি যখন কোনো বাইরের কাজ থাকে না, তখনও আমি আমার সৃষ্টির আলোয় আমি মেতে থাকি। সেই জন্য আমার গান অনেক। মানুষ সবসময় আসলে চিন্তা করে যে আমি বেঁচে থেকে কিছু কাজ করে রেখে যেতে চাই, তেমন কি কাজের কথা বা ইচ্ছে আছে এরকম কোনো? সেটা ভাবি, প্রতিনিয়তই ভাবি সেটা, এবং সেটা প্রয়োগও করি। আমি কিছু আমার চাহিদা মতো গান, যেগুলো অন্য জনের কাছে বেঁচে থাক বা না থাক, আমি আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার পরিবারের কাছে অন্তত। বাইরের মানুষের নানা রকমের ভালোবাসার, ভালো লাগার পরিবর্তন ঘটছে তো, কিন্তু আমি আমাকে যেভাবে নিয়ন্ত্রণ করি, আমি আমাকে যেভাবে প্রয়োগ করি, সেই জায়গা থেকে আমার ভালো লাগার গানগুলো আমি সত্যিই প্রতিনিয়ত করছি এবং গতকালকেও করেছি। আচ্ছা, মানে প্রতিদিনই আমি
আমার গান করে যাচ্ছি। থাকুন এভাবে সৃষ্টির আনন্দে মেতে থাকুন এবং আশেপাশের মানুষগুলোকে আনন্দের খোরাক দিয়ে বাঁচিয়ে রাখুন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যে এত সুন্দর করে আমাকে আবিষ্কার করলেন, আরও খানিকটা দর্শকের কাছে আমাকে তুলে ধরলেন। আমি কৃতজ্ঞতা জানাই এনটিভিকে। এনটিভিতে আমি বহু বছর ধরেই আসি, মাঝখানে একটা সময় কম আসা হয়েছে। এনটিভির দর্শক শ্রোতা অনেক বেশি এবং আমরা চাই দর্শক শ্রোতারা বাংলা অনুষ্ঠান, বাংলাদেশের টেলিভিশনের সাথে অনেক বেশি থাক। এই ক্যামেরার পেছনে এবং যারা সকল কাজের সাথে যুক্ত ছিলেন সকলের প্রতি আমি আর ভালোবাসা জানাচ্ছি। আর বেশি ভালোবাসা জানাচ্ছি দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাকে সহ্য করলেন। সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাই। খুব ভালো থাকুন সবসময়। অনেক ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।